দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস.ইউ. সেলিম। সেলিম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই জেনে নিব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়। 2025-এর মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনূস। দৈনিক ইত্তেফাক, ইসির পরিকল্পনায় ডিসেম্বর 2025 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনূস, বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। মামলা নিতে অসহযোগিতার অভিযোগ, জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান। সমকাল, জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার। সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন। আওয়ামী লীগ নেতারাই সারের মোড়ল। শহীদের তালিকায় 858 জনের নাম। বাংলাদেশ প্রতিদিন, ফের আন্দোলনে নামছে বিএনপি, দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনী প্রস্তুতি। আরও শক্তিশালী জোট গড়ার পক্ষে বিএনপি, সমমনাদের সঙ্গে বৈঠক। ব্যবসা বাণিজ্যে বিপজ্জনক খরা। যুগান্তর, স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ, রাজস্ব খাত সংস্কারে অন্তর্বর্তী প্রতিবেদনের খসড়া। দ্রুত জাতীয় নির্বাচন চায় সমমনা দলগুলো, বিএনপির সঙ্গে বৈঠক। জনশক্তি নামে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা হয়নি, জাতীয় নাগরিক কমিটি। বণিক বার্তা, বৈশ্বিক সিইওদের চোখে নেই বাংলাদেশি গ্র্যাজুয়েটরা। নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব, দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনূস। দ্য ডেইলি স্টার, City dwellers on edge as mugging runs rampant. No place for Islamic extremism in Bangladesh. শিরোনামগুলো সব দেখে নিলাম। বেশিরভাগ পত্রিকাগুলোতেই দুটো ইস্যু নিয়ে খুব বেশি হেডলাইন করেছে। তাদের মধ্যে সেসবগুলোর মধ্যে একটি হচ্ছে ডক্টর ইউনূস ব্রিটিশ একটি সাময়িকী দ্য ইকোনমিস্টকে এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। এই বিষয়টা কতটা আসলে যুক্তিযুক্ত, এই বিষয়ে আপনার সাথে একটু জানতে চাই। দেখুন, বাংলাদেশে আসলে কখনোই ইসলামী চরমপন্থা ছিল না। গত 15 থেকে 16 বছর আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি যে ইসলামিক চরমপন্থার কিছু নাটক সাজিয়েছে বলে ইতিমধ্যে সেগুলোর প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং প্রায় সময় আমরা দেখেছি যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নামে একের পর এক আসামি ধরা হতো, সেগুলোকে ক্যামেরার সামনে হাজির করা হতো এবং সেগুলোকে ইসলামী চরমপন্থা বলে তারা প্রচার করত। তো এই বিষয়টি নিয়ে আগেও বিতর্ক ছিল এবং অনেকেই বলার চেষ্টা করেছেন যে আসলে যাদেরকে ধরা হয়েছে তারা বিভিন্ন সময় নিজেরাও বলেছেন যে এগুলো তাদের সাথে ইসলামী চরমপন্থার কোনো সম্পর্ক নেই। তারা হয়তো কিছু আদর্শ প্রচারের জন্যই তারা দল গঠন করেছে, সেগুলোকেই নানা কারণে হাতিয়ার বানিয়ে ইসলামী চরমপন্থা বলা হয়েছে। তো বিষয়টি গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি দ্য ইকোনমিস্টকে বলেছেন যে আসলে ইসলামিক চরমপন্থা বাংলাদেশে কখনো আসার সম্ভাবনা নেই। যে ঘটনাগুলো আমরা দেখেছি যে গত কয়েক বছরে যাদেরকে ইসলামী চরমপন্থী বলে গ্রেফতার করা হয়েছে, ইতিমধ্যে তারা জামিন পেয়েছেন এবং তাদেরকে নিয়ে বিশদ তদন্ত হয়েছে। এইসব তদন্তে তাদের সাথে আসলে চরমপন্থার কোনো সংযোগ, অনেকে বলেছে যে আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশ, এরকম কোনো সংযোগ তাদের সাথে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলেই বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসার কোনোই সম্ভাবনা নেই, ডক্টর ইউনূস যেটি ইতিমধ্যে গতকাল ইকোনমিস্টকে জানিয়েছেন। জি, ধন্যবাদ। তবে নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবে, ডক্টর ইউনূস এই কথাটি বলেছেন। জি, আপনি জানেন যে ডক্টর ইউনূস কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় তিনি বলেছেন, তিনি আসলে বেশ কিছু শর্ত দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে তার এখানে রাজনীতি করার কোনো ইচ্ছে নেই। তো দেশের যে ক্রান্তি লগ্ন, সেই ক্রান্তি লগ্নে ছাত্রদের দাবির প্রেক্ষিতেই তিনি আসলে দায়িত্বটি নিয়েছিলেন এবং গতকাল তিনি স্পষ্ট করেই বলেছেন যে আগামী যে নির্বাচন, সুষ্ঠু একটি নির্বাচন জাতিকে উপহার দিয়ে তিনি তার নিজের কাজে ফিরে যেতে চান। তিনি আন্তর্জাতিকভাবেই গ্রহণযোগ্য একজন ব্যক্তি এবং আন্তর্জাতিকভাবেই তিনি
যে গ্রহণযোগ্যতা তার, সেক্ষেত্রে বলাই যে আসলেই তিনি নির্বাচনের পরে তার কাজটাকে তিনি উপভোগ করছেন এবং তিনি সে কাজে ফিরে যাবেন। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আসলে কোনো আতঙ্কিত বা আশঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমিও মনে করছি না। জি, আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে 2025-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল আসলে চাচ্ছে। ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অন্তর্বর্তী সরকার গঠনের পরপরে তিনি তখন থেকেই তিনি চাচ্ছিলেন আসলে খুব দ্রুত নির্বাচন, কারণ তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন যে নির্বাচন যত ডিলে হবে, কারণ তারা 2006 সালের পর আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার যে গঠিত হয়েছিল সেখানে একটু ডিলে হওয়ার কারণে বিএনপি আসলে সুযোগ বা বিভিন্নভাবে তারা অন্যায়ের শিকার হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে বিএনপি সেই আশঙ্কা থেকে আশঙ্কিত শুরু থেকে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তারা দাবি করে আসছিল যে দ্রুত নির্বাচনের জন্য। তো তাদের দাবির সাথে তাদের যে অন্যান্য সমমনা দলগুলো, গতকাল আপনি জানেন যে বৈঠক হয়েছে অন্যান্য সমমনা দলগুলোর সাথে, এবং সেখানে তারা একমত পোষণ করেছেন যে খুব 2025 সালের মধ্যে তারা নির্বাচন চান। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে এই বছরের শেষে অথবা 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের জুলাইয়ের কথা তিনি বলেছিলেন। তো সেক্ষেত্রে বিএনপি গতকাল স্পষ্ট করে বলেছে যে তারা 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং গতকাল এতদিন আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কিন্তু নির্বাচনের জন্য সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে চেয়েছিল। গতকাল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও স্পষ্ট করে বলেছেন তারা 2025 সালের মধ্যে নির্বাচন চান। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনও আমরা দেখছি যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের জন্য যে বাধাগুলো ছিল, এতদিন বলা হয়েছে যে ভোটার তালিকায় সমস্যা ছিল, এখন সেগুলো নিয়ে তারা বিশদভাবে কাজ করছেন। তারা বলছেন যে আসলে সেই তালিকাও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে 2025 সালের মধ্যে বিএনপি এবং সমমনা দলগুলোর চাওয়ায় নির্বাচন হতে কোনো বাধা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এখানে প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ 858 জন এবং আহত 11,551 জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান। তো এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো। জি, জুলাই অভ্যুত্থানে আসলে সারা দেশেই যে বিপুল পরিমাণ শহীদ হয়েছেন সেটির সংখ্যা নিয়ে অনেকে কেউ 1,500 বলছিলেন, কেউ 2,000 বলছিলেন, কেউ বা 1,000 বলছিলেন। তো এখন সেই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং এই উদ্যোগটিকে আমরা সাধুবাদ জানাই। এই উদ্যোগটি খুবই প্রয়োজনীয় এবং খুবই সময়োপযোগী বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে একেবারে স্বচ্ছতার সাথে এই তালিকাগুলো করা হচ্ছে। আমরা দেখছি গতকালকে 858 জন শহীদের তালিকা খসড়া আকারে প্রকাশ করা হয়েছে এবং এগুলোর মতামত চাওয়া হয়েছে জনগণের কাছে। যারা শহীদ হয়েছেন তাদের নাম এবং ঠিকানা সহ বিভিন্ন কিছু সেখানে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এইসব বিষয়ে কারো কোনো আপত্তি কিংবা সংযোজন বিয়োজন থাকলে সেই বিষয়গুলো তাদেরকে জানানোর জন্য এবং তারা সেগুলো সংযোজন বিয়োজন করবে। তো জুলাই অভ্যুত্থানের যে মহানায়করা যারা শহীদ হয়েছেন তাদের এই তালিকাটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত এবং খুব দ্রুত এটি হওয়া উচিত বলে আমি মনে করি। সাথে সাথে যারা আহত হয়েছেন তাদেরও একটি পরিসংখ্যান হওয়া উচিত। আর যারা যোদ্ধা আছেন, যারা জুলাই অভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং মাঠে কাজ করেছেন, তাদেরও একটি তালিকা হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এর পরবর্তী কার্যক্রমগুলো আসলে কি কি হবে, এর ব্যাপারে কি কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে? এই বিষয়ে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের ক্ষতিপূরণ, তাদের মর্যাদা প্রতিষ্ঠা। দেখুন, আমরা দেখেছি যে বিডিআর বিদ্রোহে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো পরবর্তীতে অনেক আশ্বাসের পরেও পরবর্তীতে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত বা তাদেরকে সেবা মর্যাদা দেওয়া হয়নি। জুলাই অভ্যুত্থানের নায়কদের আমি মনে করি যারা শহীদ হয়েছেন তারা এই দেশের নায়ক, দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক। তাদের অবশ্যই সঠিক এবং বিতর্ক মুক্ত একটি তালিকা হওয়া উচিত এবং এই তালিকাটি করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহায়তা করা, তাদের পরিবারকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা, ইতিমধ্যে অনেকে সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং তালিকা হলে সেটি আরও সহজ হবে বলে আমার কাছে মনে হয়। জি, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা প্রেস উইং একটি তথ্য দিয়েছে যে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে ভারতীয় মিডিয়া বিভিন্ন রকম দেখা যাচ্ছে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাইবো। দেখুন, 5 আগস্টের পরই আসলে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা রকম অপপ্রচার, বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সেগুলো খুবই হাস্যকর। আপনি যদি দেখে থাকেন যে তারা বাংলাদেশের একজন চিকিৎসা নিতে যাওয়া একজন মানুষকে তারা মাথায় ব্যান্ডেজ বাঁধিয়ে তারা বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে পিটিয়ে আহত করা হয়েছে। যদিও নাটকটি যারা দেখেছে অথবা এই ঘটনাটি যারা দেখেছেন, ভিডিওটি যারা দেখেছেন, সেটি অত্যন্ত হাস্যকরই মনে হয়েছে। তারপরও তারা কিন্তু আমরা যতটা হালকাভাবে এগুলোকে নিচ্ছি অতটা হালকাভাবে নেওয়ার বিষয় না। তাদের এই প্রোপাগান্ডা আসলে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনারই অংশ বলেই মনে হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিভিন্ন সময়েই এই প্রোপাগান্ডার জবাব দিচ্ছেন এবং বাংলাদেশি মিডিয়াগুলোকে আমি মনে করি যে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে।
জি, সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না, উপদেষ্টা নাহিদ একটি কথা বলেছেন। জি, বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে আমাদের উচ্চবিত্তের যে সন্তানেরা তারা বিভিন্ন সময়ে রাস্তায় বেপরোয়া চলাচল করেন। তো এটির বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আসলে তারা পার পেয়ে যান প্রত্যেকটি ঘটনার পরে। তাদের খুব একটা বিচারের গত আওতায় দুদিনে কিন্তু দেখেছি যে একজন বুয়েট শিক্ষার্থীও কিন্তু গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। জি জি, অত্যন্ত মর্মান্তিকভাবেই এই দুর্ঘটনার শিকার হয়েছেন বুয়েটের 3 জন শিক্ষার্থী এবং সেখানে মারা গেছেন একজন, 2 জন আহত অবস্থায় আছেন। তো এই ঘটনায়ও দেখা গেছে যে সমাজের একজন উচ্চবিত্ত সন্তানই এটার সাথে জড়িত এবং একটি থামা গাড়িকে চেকপোস্টে পেছন থেকে ধাক্কা দেয়া মানে কতটা বেসামাল হলে, কতটা বেপরোয়া হলে এরকম একটি নির্মম হত্যা, আমি এটাকে দুর্ঘটনা বলবো না, আমি এটাকে হত্যাই বলবো, এই ধরনের হত্যাকাণ্ড তারা ঘটাতে পারেন। তো যে বিষয়টি আপনি শুরুতেই বলছিলেন যে আসলে তারা বারবার পার পেয়ে যান, হয়তো তাদের প্রভাবের কারণে, অর্থের কারণে পার পেয়ে যান। এই সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং এই সংস্কৃতি আমরা যদি ভাঙতে পারি, বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হচ্ছে, এটাও তো একটা বৈষম্য। এবং কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে যে একটি অভিযোগ উঠেছে, তারা অভিযোগ করেছে যে থানায় পুলিশি যে মামলা, এই মামলাও নেওয়া হচ্ছে না। যে এই অভিযোগটি আসলে বাংলাদেশে খুবই কমন। আমাদের প্রত্যেকটি ঘটনার পরে আমাদেরকে থানায় যেয়ে দীর্ঘ সময় বসে থাকতে হয়। তারা নানা প্রশ্ন, মানে একে তো আমরা দুর্ঘটনায় পড়ে আমাদের পরিবারগুলো তখন মানসিক অবস্থা থাকে খুবই বিপর্যস্ত। সেই অবস্থায় যদি কাউকে থানায় বসিয়ে রাখা হয়, সে বিষয়টা আরও বেশি মানবিক। যদিও আমাদের বর্তমান যে আইজিপি বাহারুল ইসলাম তিনি বলেছেন এবং ডিএমপি কমিশনার তারা বলেছেন যে থানায় যাই ঘটুক না কেন সেটি মামলা করতে চাইলে ভুক্তভোগী মামলা হিসেবে নিতে হবে। তো আমরাও আশা করি যে সংশ্লিষ্ট থানাগুলো তাদের উচিত যে ভুক্তভোগীর এই বিপদের সময়ে তাদেরকে দ্রুত মামলা নিয়ে সহায়তা করা, তাদেরকে কোনোভাবেই মামলা না নেওয়া, মামলা নিতে গড়িমসি করা, এটি খুবই অমানবিক। জি, সেলিম, স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।